ক্লাস শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে তো, তাই না? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, একটু আসি, আমরা ডিফারেন্স নিয়ে ডিসকাস করছিলাম, রাইট? একটা হচ্ছে যদি ইলেকট্রিক্যাল কেবল হয় তাহলে কিরকম ভাবে লোড ডিস্ট্রিবিউটেড হবে, আর যদি সেটা সাসপেন্ডেড কেবল হয় তাহলে সেটা লোড কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, অনেকের এটার একটু ডাউট ছিল। আমরা তো লোড পাথটা বুঝতে পারছি, তাই না, যে কিভাবে ক্যারি আউট করে নিচে লোডটা ক্যারি করবে, আলটিমেটলি সয়েলে পাস করবে। এটা যদি বুঝে থাকি, এটাও তো ক্লিয়ার, তাই না, যে লোড কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। কারো কোনো ডাউট থাকলে এখনই ক্লিয়ার করে নিতে হবে। আমি চাই যে ক্লাস আমার সাথে সাথে আগাক। ক্লাস নইলে তো আমার একজন একজনকে ধরে ধরে জিজ্ঞেস করতে হবে। না, ডাউট নেই। ডাউট নাই? আচ্ছা, তাহলে আমি কোশ্চেন করি, তোমরা বলো। যে এই যে দুটা দেখাচ্ছিলাম, যে ইলেকট্রিক কেবল আর সাসপেন্ডেড কেবল, আমরা একটা বলছিলাম যে সাসপেন্ডেড কেবল ডাইরেক্টলি ভার্টিক্যাল এক্স অ্যাক্সিসের সাথে হয়, কিন্তু যখন ইলেকট্রিক কেবলের কথা বলছিলাম তখন বলছিলাম যে এটা একটু ডিফারেন্টলি লোড ডিস্ট্রিবিউটেড হবে। কেউ একটু এক্সপ্লেন করতে পারবা যে কিভাবে ডিফারেন্টলি ডিস্ট্রিবিউটেড হবে? এখানে জাস্ট ফোর্স, কিন্তু সাসপেন্ডেড ও আরেকটা লোড এই জন্য ইকুয়ালি হচ্ছে। দুটাই ডিস্ট্রিবিউটেড লোড, দুটাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। পার্থক্যটা কোথায়? ম্যাম আর্ক লেন্থ বরাবর আর ওটা এক্সেল বরাবর ডিস্ট্রিবিউট। কে জানি ট্রাই করছিল, শাহিন? লেন্স দিয়ে ইডিএলটা আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সাসপেনশন। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। দুজনেই কিন্তু ডাইরেক্টলি ভার্টিক্যাল। এটাও গ্র্যাভিটেশনাল লোড মানে ডাইরেক্টলি ভার্টিক্যাল, এটাও ডাইরেক্টলি ভার্টিক্যাল, ঠিক আছে? কিন্তু দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে, এটা যদি আগে বলছিলাম যেটা এক্স অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার করে আমি লোডগুলোকে পাচ্ছি, এটাও যদি এক্স অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, এটাও পারপেন্ডিকুলার হিসেবে ধরতে পারবো, কিন্তু দুজনের লেন্থ ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন আমরা যদি একটু দেখি, হোয়াইট বোর্ডে আসি, যদি কোনোটার আমি এভাবে ড্র করলাম, ঠিক আছে, কোনো একটা কাটা অংশ নিচ্ছি, মানে মনে করলাম এই একটা কেবল, এই কেবলের এই একটা কাটা অংশকে এখানে বড় করে দেখছি, ঠিক আছে? তাহলে এইটা কি একটা নির্দিষ্ট কি বলবো ফর্মুলা মেনটেন করে বা কার্ভেচার মেনটেন করে তো এই অংশটা থাকবে, রাইট? তো এটাকে আমি এস ধরলাম, আর এই অংশটার কম্পোনেন্টকে এক্স ধরছি, এটা ওয়াই ধরছি। এখন দুটার মধ্যে ডিফারেন্স দেখি। যদি সেটা সাসপেনশনের কেবল হয়, সাসপেন্ডেড কেবল হয়, তাহলে ইউডিএলটা হচ্ছে এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, রাইট? ডাইরেক্টলি এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি করে এইভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে, ঠিক আছে? এবং সেটা কি আমি এভাবে কাউন্ট করবো যে পার ফিটে এখানে কত লোড আসছে। আর যদি সেটা গ্র্যাভিটেশনাল লোডের কারণে মানে নিজের সেলফ ওয়েটের কারণে হয়, সেলফ ওয়েটের কারণে হলে তখন এই এস এর সাথে ডিস্ট্রিবিউটেড করে থাকবে। এটাও একটু খেয়াল করি, একেও যদি আমি এক্সটেন্ড করি, এও কিন্তু আসলে এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি হবে, এও কিন্তু ডাইরেক্টলি ভার্টিক্যাল। তাহলে শুধু পার্থক্য হচ্ছে কি করে? মনে আছে আমরা যখন ইউডিএল লোডকে টোটাল লোড কাউন্ট করতাম তখন কিভাবে কাউন্ট করছি? ফর এক্সাম্পল, এটা যদি 2 কিপ পার ফিট হয়, ঠিক আছে, এটাও ধরলাম দুটার কম্পারিজনের জন্য, এটাও ধরলাম 2 কিপ পার ফিট।
এখন আমাকে কেউ বলো, যদি এক্স এর ভ্যালু 12 ফিট হয়, তাহলে এস এর ভ্যালু কি 12 চাইতে ছোট হবে না সমান হবে না বড় হবে? হুম, কথা শোনা যাচ্ছে না মিম। বড় হওয়ার কথা না এস এর ভ্যালুটা, কেন? কারণ এটা তো আমরা যদি প্যারালাল মানে দুইটা লাইনের মাঝে কোনটা ছোট এটা কনফার্ম করার জন্য লাইন কম্পেয়ার কি, তো আমি এখানে এক্স এর যে ডেফিনেটলি এস এর যেটাকে আমরা যদি এসটাকে প্যারালালি আঁকা অফকোর্স এটা এক্সটেন্ড থাকে। আচ্ছা, আর কেউ? সাদিক আহমেদ আবির, আসো? মিস প্যারাবোলা করতে পারবো? প্যারাবোলা নাকি কোন শেপ, সেই শেপ আমি পরে আসতেছি। আমি জাস্ট ছবি দেখে জানতে চাচ্ছি যে এটা কি 12 ফিটের সমান হবে এস এর ভ্যালু, নাকি 12 চাইতে ছোট অথবা 12 চাইতে বড় হবে? অবশ্যই। বড় হবে অবশ্যই, তাই না? যদি এটা অতিভুজ হতো, জি ম্যাম, অতিভুজ হচ্ছে বাকি অল টাইম বড় হবে। রাইট, অতিভুজ হলেও তো হচ্ছে বড় হতো, আর এখানে তো দেখে মনে হচ্ছে অতিভুজের চাইতেও বড়, রাইট? তার মানে এটা গ্রেটার দেন 12 হবে। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমি ধরলাম এটা 18 ফিট, ঠিক আছে? এবার তাহলে চিন্তা করে দেখি, দুজনেই কিন্তু ভার্টিক্যাল ছিল এবং 90 ডিগ্রিতে ছিল। এবার আমি যদি টোটাল লোড কাউন্ট করি, এ যদি এক্স এর সাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, তার মানে পার ফিটে 2 কিপ করে লোড যাচ্ছে, তাহলে এটার জন্য টোটাল লোড কত? টি বা পি, টোটাল লোড কত হবে? 24 কি রাইট, 24 কিপ। এবং লোডের অ্যাকশন কোথায়? লোডের অ্যাকশন কোথায়? ঠিক সেন্টারে না? জি ম্যাম 6 ফিট দূর। 6 ফিট দূরে, এখান থেকে 6 ফিট দূরে, বাইপাস থেকেও 6 ফিট দূরে, সেখানে হচ্ছে লোডের অ্যাকশন। ওকে, এবার আসি, যদি এস এর সাথে পার ফিটে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, তার মানে কি এখানকার পার ফিটে সে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, তাহলে এবার টোটাল লোডটা কাউন্ট করো, কত হবে? বুঝতেছি, এটার 1 ফিটে 2 কিপ, এটার 1 ফিটে 2 কিপ, এরকম 1 ফিটে 2 কিপ করে ডিস্ট্রিবিউটেড আছে, যেহেতু নিজস্ব ওয়েট, সেলফ ওয়েটের কারণে ঝুলছে। তাহলে এটা কি 36 হবে না? বুঝতে পারতেছি কি? বুঝিনি। টোটাল লোডটা বুঝলাম কি করে চেঞ্জ হলো? ম্যাম 36 আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো। 36 বুঝি নাই। এটা টোটাল লেন্থ কত এই কেবলের? 18 ফিট। তাহলে এই 18 ফিটে এটা ইউডিএল অবস্থায় 2 কিপ পার ফিট লোড আছে, তার মানে কি 1 ফিটে 2 কিপ, 1 ফিটে 2 কিপ, তারপরের ফিটে 2 কিপ, এরকম করতে করতে টোটাল 18 ফিটে টোটাল লোড কত? 18 ইন্টু 2। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, বুঝছি। জি ম্যাম। তাহলে টোটাল 36 কিপ, তার মানে কি পার্থক্য কি এবার বোঝা যাচ্ছে যে হচ্ছে ইউডিএল দুইটার মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে? এটা হচ্ছে যদি সাসপেন্ডেড অবস্থায় থাকে, তাহলে সে এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, এক্স অ্যাক্সিস এর সাথে পার ফিটে লোডটা কত। আর সে যদি নিজস্ব সেলফ ওয়েটে কিংবা কেবল ওয়েটে সে যদি ঝুলে থাকে বা হ্যাং করে থাকে, তাহলে হচ্ছে সেটা আমরা এভাবে ইউডিএল হবে। এখানে আমাদের এসটা দেওয়া, সেটাও তো ইউডিএ, সেন্টার কি আসলে 9 ফিট দূরে হবে? মানে কোনটা? ম্যাম লোডের অ্যাকশন? অ্যাকশন টাওয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক যেটা আচ্ছা, হবে। এবার আসো লোডের অ্যাকশন। এটার ক্ষেত্রে আমি ইচ্ছা করেই বলিনি, কারণ এটা হচ্ছে লোডের অ্যাকশন তোমাকে তখন একটু চিন্তা করে দেখতে হবে যে কোন জায়গায় হবে, কারণ এক্স্যাক্টলি স্ট্রেট লাইন হলে তুমি এটা ইনক্লাইনলি বলতে পারতে যে না 9 ফিটেই কাজ করবে, ঠিক আছে? এখন যেহেতু এটা একটা কেবল শেপ, মানে এটা ডিফারেন্ট একটা শেপ, তাহলে আমার ওই শেপ অনুযায়ী এটা ডিসাইড করতে হবে যে এর কোথায় হবে। আচ্ছা ম্যাম, তার মানে এটা ডিফারেন্টলি কাউন্ট করতে হবে আর কি, আমরা মোমেন্ট দিয়ে কাউন্ট করতে পারবো যে যেই জায়গায় মোমেন্টটা ব্যালেন্স হবে সেই জায়গায় হচ্ছে লোডের অ্যাকশন। কোথায় হবে অ্যাকশনটা? জি, লোডের এই ফিগারের জন্য হুম কোথায় হবে? 18 ফিট
18 ফিটের জন্য আচ্ছা, আমরা লোডের অ্যাকশন দেখে বুঝতে পারি। আমরা কি মোমেন্ট না অত জানি, তাই না? ma'am. যেমন মোমেন্টের ক্ষেত্রে আমি যদি এক্স্যাক্টলি বলি, ডাইরেক্টলি বলতে গেলে ঠিক মাঝে বলা যেতে পারে কিভাবে, যদি এখন কিন্তু আমরা শেপটাকে নিয়ে কাউন্ট করব, যেটা প্যারাবোলিক শেপ না ক্যাটেনারি শেপ হবে। ঠিক আছে, এটা আমি একটু ডিটেল দেখাবো। কিন্তু মোমেন্টের ব্যালেন্স করা যায় কি করে, যেভাবে আমরা হচ্ছে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করছিলাম, এটা 2 কিপ পার ফিটে লোড আসছে এবং সেটা কার সাথে 18 ফিটে হচ্ছে কাউন্ট করে, তাহলে এই 18 ফিট ইন্টু 2 এটা টোটালটাতে কাজ করছে, তাহলে 36 ব্যালেন্স করার জন্য কোন জায়গায় কাজ করবে। ঠিক আছে, এভাবে বের করা যায়, কিন্তু আমাকে বুঝতে হবে যে 18টা আসলে কোন ইকুয়েশনকে ফলো করছে, তাহলে আমরা বের করতে পারবো। বুঝতে পারতেছি কি? এখন যেমন আমি ইকুয়েশন দিয়ে দিই নাই, এই জন্য আমি ডাইরেক্টলি বলতে পারছি না যে একদম সেন্টারে নাকি এই পাশে কোনো এক জায়গায় হবে। তবে মনে হচ্ছে যে এটার থেকে যদি আমি এক্স অ্যাক্সিসের সাথে এভাবে কম্পেয়ার করি, তাহলে কোনো এক জায়গায় এরকম 9 ফিট দূরে হতে পারে, বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ এটা ডিপেন্ড করবে এই যে এটার ইকুয়েশনের উপর, এই ক্যাটেনারি বা প্যারাবোলিক যে শেপটা থাকবে তার ইকুয়েশনের উপর। ঠিক আছে, আমি এটা ডিটেল দেখাবো। ওকে, আমরা চলে যাই হচ্ছে মেইন পড়াতে। আচ্ছা, তাহলে আমরা পার্থক্যটা বুঝছি কিনা যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিভাবে, এই ডিফারেন্সটুকু এখনকার জন্য বোঝা গেছে কিনা ক্লাস? রেসপন্স জি বলেন। মিস আপনার ছিল হ্যাঁ, হ্যালো, মিস হ্যাঁ বলো। মিস আপনার কোয়েশ্চেনটা কি ছিল শুনতে পারিনি আমি। আমার তো কোশ্চেনও বলা শেষ, উত্তরও বলা শেষ। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে আমরা সবাই বুঝতে পারছি কিনা যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিভাবে, যে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে এক্স অ্যাক্সিস এর সাথে তখন পার ফিটে লোড কিভাবে আসতেছে, আবার যখন ক্যাবলের বরাবর এস এর সাথে হচ্ছে তখন পার ফিটে লোড কিভাবে হচ্ছে, যখন ফ্রিলি থাকবে নিজস্ব ওয়েটে। আচ্ছা, তাহলে এই যে যখন ইউডিএল এক্স অ্যাক্সিস এর সাথে থাকবে, তার মানে কি এখানে আমি এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছিলাম, তার কারণে সে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তার এটার লোড এত বেশি যে কম্পেয়ার টু এই এক্সটার্নাল লোড আমরা সেলফ ওয়েটকে নেগলিজেবল ধরতে পারি। ঠিক আছে, এবং এই শেপটা প্যারাবোলিক শেপ ধারণ করে, আমরা এটা প্রুফ করব পরে। জিওমেট্রিক শেপটা এটা প্যারাবোলার হয়, আর নর্মাল সেলফ ওয়েটের জন্য যেটা সেটা ক্যাটেনারি হচ্ছে ডেভেলপ করে। আমরা প্রবাবলি ক্যাটেনারি এবং প্যারাবোলার ইকুয়েশন কেমন হয় এটা 101 এ দেখছি, রাইট? মেকানিক্সে ছিল না, অ্যানালাইটিক মেকানিক্সে প্যারাবোলা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ax প্লাস বি এরকম ফর্মে থাকবে আর কি। ঠিক আছে, একটা স্কোয়ারিক ফর্ম থাকবে, সেটা থেকে প্যারাবোলার ইকুয়েশন পাবো। আর ক্যাটেনারিতে হচ্ছে আমার একটা টার্ম থাকবে, একটা থিটা টার্মের কোনো একটা ফর্ম থাকবে আর কি, অথবা হাই প্যারাবোলিকের কোনো একটা ফর্ম থাকবে। ঠিক আছে, তাহলে ক্যাটেনারি এবং প্যারাবোলিক ইকুয়েশন কেন হয় বা কিভাবে হয় এটা প্রুফ আমরা দেখব। জাস্ট এখনকার জন্য জেনে রাখি যে যদি সাসপেন্ডেড হয় তাহলে সেটা আসলে এক্সটার্নাল লোডটা হচ্ছে মেজর, আর বাকি নিজস্ব সেলফ ওয়েটটা হচ্ছে নেগলেক্ট করা যাবে, এবং সেটা সাধারণত জিওমেট্রিক শেপ প্যারাবোলা ফর্ম করে। আর ক্যাটেনারির জন্য যেটা যেটা হ্যাং করেছিল ফ্রিলি, সেটা নিজস্ব সেলফ ওয়েটে হ্যাং করেছিল, এবং তার কারণে তখন সেলফ ওয়েটটাই মেজর হয়ে গেছে, যেহেতু অন্যান্য এক্সটার্নাল লোড এটার তুলনায় নেগলিজেবল। যেটার জন্য আমরা একটা এক্সাম্পলও দিছিলাম, যে পেডেস্ট্রিয়ান একটা ব্রিজ ছিল, যেটা যেটার বাইরের এক্সটার্নাল লোডের তুলনায় এর সেলফ ওয়েটটা অনেক বেশি, লোডটা অনেক কম, এক্সটার্নাল লোড অনেক কম, তার জন্য আমরা কিন্তু এটা সেলফ ওয়েটেই হ্যাং করতেছিল, এবং আমরা এটা ধরে নিয়েছিলাম যে এটাও তাহলে ক্যাটেনারি ফর্ম করবে। ঠিক আছে, বুঝতেছি কি ক্লাস? ম্যাম একটা জিনিস একটু জানা, জি বলেন। সেটা হচ্ছে ম্যাম আমরা দেখতে পাচ্ছি আর ডাইরেক্ট না কেন ম্যাম একটু বেক এই শেপটা কেন? এটাই ক্যাটেনারি শেপ, নিজস্ব ওয়েটের কারণে ও হচ্ছে হ্যাং করে থাকে।
ঠিক আছে, এটা তো দুইটা পাহাড়ের মধ্যে আছে এবং দুইটা পাহাড়ের এক পাশে আমি সাপোর্ট দেখতে পাচ্ছি। তাহলে দুই জায়গায় আমি যদি সাপোর্ট থাকে তাহলে এই পাশ থেকে ওটা নিজস্ব ওয়েটের কারণে হ্যাং করে থাকবে এবং এটা ওয়েটের গ্র্যাভিটেশনাল ফোর্স যেভাবে আছে সেই অনুযায়ী ও হ্যাং করবে। তো কোন দিকে ঝুলবে এটা আসলে ওর ওয়েটের উপর ডিপেন্ড করবে, ওর ওয়েটের প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারতেছি? আমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারি কোন একটা ভারী কেবলকে দুই হাত দিয়ে যদি ধরে রাখি তাহলে ঝুলাই দিয়ে রাখলে বুঝতে পারবো যে আসলে কিরকম হয়, কিন্তু আসলে ওটা নিজস্ব সাধারণত ওয়েটের কারণে দেখে মনে হবে যে নর্মাল ঠিক মিড পয়েন্টেই মনে হয় ঝুলে আছে। কোশ্চেনটা কি এটা ছিল না যে এভাবেই কেন হ্যাং করছে না? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, এটার মেন কারণ হচ্ছে ওই যে ওর নিজস্ব কম্পোনেন্ট যেদিকে বেশি কম থাকবে সেই অনুযায়ী ও হ্যাং করবে আর কি। ঠিক আছে, তো সাধারণত এই যে আমরা একটু সাপোর্ট খেয়াল করি, এটা কিন্তু নর্মালি যদি আমি এই যে এভাবে দুই হাত দিয়ে ধরে থাকতাম তাহলে ও মাঝেই হ্যাং করতো, মাঝের দিকেই ঝুলে থাকতো, কিন্তু এটা সাপোর্ট কন্ডিশনকে একটু খেয়াল করছি, একটু ডিফারেন্টলি অ্যারেঞ্জ করা, ডাইরেক্টলি এইভাবে না। ক্লিয়ার? জি আচ্ছা, এটা সাপোর্ট কন্ডিশনের উপরেও ডিপেন্ড করবে, কারণ এখানে আমি এভাবে এভাবে রিয়াকশন পাচ্ছি, এভাবে এভাবে রিয়াকশন পাচ্ছি, তো আমার সেভাবে সেই অনুযায়ী এই পাশের সাপোর্টে ও তখন হরিজন্টাল ফোর্স ব্যালেন্স করার জন্য এই পাশের দিকে সরে আসবে। ঠিক আছে, এগুলো আসলে আমরা ক্যালকুলেশন করতে গেলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের বইয়ে চ্যাপ্টার 5, এটা হিবলারের বই আমরা ফলো করব। হিবলারের বইয়ে চ্যাপ্টার 5টা হচ্ছে ক্যাবলের এবং ক্যাবল স্ট্রাকচারের। ঠিক আছে, এখানেও একটু একটু রিড আউট করবো আমরা যে এখানে সাপোর্ট কন্ডিশন ডিফারেন্ট হতে পারে, এটা লোডটা কিভাবে ট্রান্সমিট করবে একটা থেকে একটা, এবং সেটার জন্য মেইন লোড ক্যারিং কোনটা, কোন এলিমেন্টটা। যেমন আগে ছিল এক্সটার্নাল এলিমেন্টারি লোড যদি সে ক্যারি করে, এক্সটার্নাল লোড যদি সে মেইনলি ক্যারি করে তাহলে সেটা সাসপেন্ডেড ব্রিজের টাইপ, তার মানে প্যারাবোলিক শেপ। আর যদি নিজস্ব সেলফ ওয়েট হয় মেজর লোড তাহলে সেটা ক্যাটেনারি শেপ। এটাই এখানে এক্সপ্লেইন করছে যে কেবল ইটসেলফ নেগলেক্ট করব যদি প্যারাবোলিকটা হয় এবং ওর হচ্ছে স্ট্রাকচারাল মেইন লোড ক্যারি করে আর কি, এক্সটার্নাল লোড যদি আসে। কেবল ওয়েট মে বি ইম্পর্টেন্ট কখন, যখন হচ্ছে আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে যে ট্রান্সমিশন লাইন, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন বা ডেরিক্স হবে তখন কেবল ওয়েটটা, এটা আমি যা যা আলোচনা করছি এখানে সেটাই এক্সপ্লেন করছে আর কি। আচ্ছা, আর কনসেন্ট্রেটিক লোড হলেও আমরা কেবলে তখন হচ্ছে দেখতে পারো দুই টাইপের লোড আছে। আমরা কনসেন্ট্রেটিক লোড দিয়েও ক্যালকুলেশন করব, যেটা আজকের ক্লাসে দেখাবো, আবার ডিস্ট্রিবিউটেড লোড দিয়েও ক্যালকুলেশন করব। আমরা দুই টাইপের ডিস্ট্রিবিউটেড লোড দেখছি, রাইট? একটা ছিল হচ্ছে এক্সটার্নাল লোডটা যখন মেজর হবে, কেবলের সেলফ ওয়েট নেগলেক্টেড প্যারাবোলিক শেপ, আর আরেকটা দেখলাম যেটা সেলফ ওয়েটটা মেজর হবে, এক্সটার্নাল লোডটা মাইনর, ক্যাটেনারি শেপ। ঠিক আছে, আচ্ছা এই দুই টাইপের ডিস্ট্রিবিউটেড লোড দেখবো আমরা। আচ্ছা, আমরা ধরে নিব, এটা অ্যাজাম্পশন আছে একটা, যে কেবল পারফেক্টলি ফ্লেক্সিবল এবং ইনএক্সটেন্সিবল, মানে এটা লম্বা হচ্ছে না। ঠিক আছে, আমরা যেই যে ঝুলাই রাখছি বা লোড দিচ্ছি তার কারণে স্ট্রেইন তো কিছুটা আসলে হবেই, কিন্তু আমরা সেটা ধরে নিব যে নেগলিজিবল অ্যামাউন্টের। ঠিক আছে, এটা আমাদের অ্যাজাম্পশন আর কি। আচ্ছা, এটা জাস্ট লাস্ট ক্লাসের এইটুকু একটু বাকি ছিল বলে আমি এটা একটু এখন বলে দিলাম। আমরা মেইন চলে আসি এখন ক্যালকুলেটিভ টাইপের। শেয়ার হয়েছে কি স্লাইডটা? বুঝতেছি না তো। ক্লাস শেয়ার হয়েছে? স্লাইড শেয়ার হয়নি ম্যাম। আগেরটাই? আচ্ছা ঠিক আছে, তো সমস্যা। পিডিএফ ওকে, এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ম্যাম। ওকে, আমরা ম্যাম দুইটা, L3 ম্যাম, জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, আমরা দুই টাইপের হচ্ছে কেবল নিয়ে দেখলাম। এখন আসি একটু যে ভেতরে আসলে কিভাবে ফোর্সটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে বা কাজ করছে, কিভাবে ফোর্সের অ্যাকশন কি। আমরা যদি নর্মাল যে এক্স এক্সিস এর সাথে বললাম সিম্পল সাপোর্ট ধরে নিচ্ছি, ঠিক আছে, যে সিম্পল সাপোর্ট এবং কেবলটা এভাবে আসছে এবং তার সাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। এই লোডটা দেখে কি মনে হচ্ছে?
লোডটা কি মনে হচ্ছে? সেলফ ওয়েটের কারণে না এক্সটার্নাল লোড? ম্যাম এক্সটার্নাল লোড। এক্স্যাক্টলি এক্সটার্নাল লোডের মতন। এখন আমরা এই জায়গায় সেকশন কেটে নিব, ফ্রি বডি ডায়াগ্রাম নিব। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিলাম এবং ডাব্লিউটাকে এস এর সাথে না এক্স এর সাথে যেভাবে ইউডিএল হয় সেভাবে প্লেস করলাম। এবার খেয়াল করি কেবল কিসে থাকে, আন্ডার টেনশন অর কম্প্রেশন? ক্লাস টেনশন। টেনশন। আচ্ছা, কেবল বা রোপ এরা কি কখনো কম্প্রেশন নিতে পারে? কম্প্রেশন কি রেজিস্ট করতে পারে? কি মনে হয়? ম্যাম না এরা কিন্তু কম্প্রেশন রেজিস্ট করতে পারবে না। আমরা একটু ট্রাই করে দেখি হাতে যদি কখনো কেবল বা ওয়্যার নিই, এটাকে কম্প্রেস করলাম, দেখবো কি ও ঝুলে যাচ্ছে না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অ্যামাউন্টের। তার মানে কি ও রেজিস্ট করতে পারবে না, মানে আমরা এইভাবে ধরে রাখছিলাম। এটাকে যদি ক্লোজলি ধরে নিই তাহলে ও কি এরকম হয়ে শেপ ধারণ করবে না? আরো ক্লোজ হলে সে এরকম হবে না? তার মানে কি ও কি রেজিস্ট করতে পারছে কম্প্রেশনের ফোর্সটাকে? পারছে না, কিন্তু রেজিস্ট করছে না। এবার যদি চিন্তা করি যে আমি এটার উপর কোনো লোড চাপালাম, তাহলে কি ও টান অবস্থায় থাকবে, তার মানে ওর ভেতরে কি টেনশন কাজ করতেছে এবং এই টেনশনের কারণে সে রেজিস্ট করেছে যতক্ষণ পর্যন্ত সে ছিঁড়ে না যাবে। ছিঁড়ে গেলে তো ফেইলর। ছিঁড়ার আগ পর্যন্ত কি ও রেজিস্ট করতেছে না, তার মানে সে টেনশন ফোর্স নিতে পারে, রেজিস্ট করতে পারে। বুঝতে পারতেছি ক্লাস? আচ্ছা, তাহলে আমরা টেনশন ফোর্সটাকে প্লেস করে দিলাম যে দুই পাশে টেনশন ফোর্স, যেহেতু এটার সবচেয়ে বটম জায়গা থেকে নিছি তাই এই টেনশন ফোর্সটা হরাইজন্টাল আসবে আর এখানে ইনক্লাইন্ড ফোর্স আসবে। তাহলে আমরা এটার থেকে কম্পোনেন্ট ভাগ করে আমরা কি এই ফোর্সের ম্যাগনিটিউড বের করতে পারবো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে? কোথায় মোমেন্ট নিব? ক্লাস শুনতেছি কি? জি ম্যাম। আমরা এখানে দুটা কম্পোনেন্টে ভাগ করে নিতে পারবো না যে টি এর দুটা কম্পোনেন্ট থাকবে আর এর শুধু হরাইজন্টাল কম্পোনেন্ট আছে? মিস টি নট বরাবর নিব। টি নট বরাবর মিস মানে হচ্ছে টি নট পয়েন্টে মোমেন্ট নিব। রাইট, টি নট মোমেন্ট, এখানে মোমেন্ট নিলে আমি এই ডাব্লিউর সাথে এবং এই টি এর সাথে একটা রিলেশন পাবো, রাইট? এদের একটা রিলেশন আসবে। আবার সামেশন অফ এফ এক্স করলেও একটা রিলেশন পাবো, সামেশন অফ এফ ওয়াই করলেও একটা রিলেশন পাবো। সেখান থেকে আমার টি বের করা পসিবল। ঠিক আছে, দেখি একটা ট্রাই করে সামেশন অফ এফ এক্স করলাম, কি পাবো? এই টি নট টি কস আলফার সমান না? আর কেউ আছে হরিজন্টাল ফোর্স? তাহলে সামেশন অফ এফ এক্স করলাম, এফ এক্স করলে এই টি নট টি কস আলফার সমান, এটাকে নোট ডাউন করে রাখলাম। সামেশন অফ এফ ওয়াই করলাম, তাহলে এটা টোটাল ডাব্লিউ এক্স, এই টি এটার যে কম্পোনেন্ট সাইন, তা সাইন আলফার সমান, এটা ব্যালেন্স করে রাখলাম। বুঝতেছি কি? এগুলো নর্মাল আগের পড়া, জাস্ট আমরা এখন দেখতে যাচ্ছি যে আসলে এটার ফর্মটা কিরকম হয়। এটাকে দুটো ডিভাইড করে দিলাম, আলফার একটা ইকুয়েশন পেলাম যেটা টি নট এর সাথে এবং এক্স এর সাথে রিলেশন দিয়ে। ঠিক আছে, টি নট উঠে যেত যদি আমি এখানে মোমেন্ট নিতাম, তাহলে ডাইরেক্টলি টি নট এর সাথে আমার কোনো রিলেশন থাকতো না, জাস্ট টি এর সাথে ডাব্লিউ থাকতো। ওভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন ফর্মে লিখতে চাই তাহলে ট্যান আলফাকে কি বলা যায়? এটা একটা স্লোপ না? তাহলে dy বাই dx ইকুয়াল টু বলা যাবে না যে w বাই টি নট ইন্টু এক্স? ক্যালকুলেশন কি বুঝতেছি? ক্লাস মিস বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর dx টা ওই পাশে নিয়ে নেবো, যেহেতু আমার দরকার কি আসলে যে এই যে আমি প্রুফ করব যে এই y এর এটা কিসের ফর্মে থাকে, এই ক্যাবলটা ওই যে প্যারাবোলিক ফর্মে নাকি ক্যাটেনারি ফর্মে আছে। এটা যদি বুঝতে চাই তাহলে আমার এখানে আসলে কি দরকার?
এর একটা ইকুয়েশন দরকার। ইকুয়েশন মানে কি? সামথিং ওয়াই ইকুয়াল টু কোনো একটা ফর্মের ইকুয়েশন। যেমন স্ট্রেট লাইনের ক্ষেত্রে কি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, সেটা একটা ফর্ম, একটা ইকুয়েশন স্ট্রেট লাইনের। সেরকম প্যারাবোলার জন্য বা ক্যাটেনারির জন্য একটা ইকুয়েশন দরকার, যেটা ওয়াই এর টার্মে দরকার। তার জন্য আমরা dy কে এই পাশে রাখবো এবং বাকি ফর্মগুলোকে ওই পাশে নিয়ে যাব। তাহলে dy এর টার্মে রেখে দিলাম, ঠিক আছে? দেন কাজ কি হবে? ইন্টিগ্রেশন করব। যে আমরা তো ছোট একটা কাটা অংশ নিছিলাম, ঠিক এই পয়েন্ট থেকে এখান থেকে কেটে নিছিলাম। এবার ইন্টিগ্রেশন করতে হবে টোটালটার রেসপেক্টে, যে টোটাল কি হচ্ছে, টোটাল ডাব্লিউটা কিভাবে ফর্ম করছে। তাহলে সেটার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা dy এর জন্য একটা y এর ইকুয়েশন পেয়ে যাব এবং এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। এই কনস্ট্যান্ট টার্মের ভ্যালু পাবো কি করে? কেউ একজন বলো তো। এই যে c ডেভেলপ করলো y ইকুয়াল টু সামথিং x স্কোয়ার প্লাস c, এই c এর ভ্যালু পাবো কি করে? কোন একটা পয়েন্ট নোন থাকতে হবে না? কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। রাইট, সেই নোন পয়েন্টটা কোথায়? ছবি দেখে বলি। কি হবে নোন পয়েন্টটা? যখন x 0 তখন y কত? যখন x 0 তখন y ও 0 না? আমরা সবচেয়ে বটম পয়েন্টে অরিজিন ধরছি, তাহলে আমরা c পেয়ে যাব না? যখন x 0 তখন y ও 0, তাহলে c কত? 0 রাইট, ক্লাস রেসপন্স করবা তাড়াতাড়ি। 0, তাহলে আমরা এটা একটা ফর্ম ডেভেলপ করলো y ইকুয়াল টু, যে 0 হয়ে গেল, এই যে এই ফর্মটা। এবার একটু খেয়াল করো, এটা কিসের ফর্ম? এই যে ax স্কোয়ার y ইকুয়াল টু, আমরা পড়ছিলাম না? তোমরা তো আসলে হ্যাঁ, বলো। 4ax স্কোয়ারের টার্মে মনে হয় পড়ছো, বা x স্কোয়ার ইকুয়াল টু 4ay, যেটাই ধরো না কেন, এরকম না? বুঝতেছি কি? তাহলে এটা কিসের ইকুয়েশন? যেভাবেই আসুক না কেন, 4ay প্যারাবোলা। প্যারাবোলার ইকুয়েশন, রাইট। তার মানে বুঝলাম, যদি এই লোডটা এক্স এর সাথে পারপেন্ডিকুলার করে এবং এক্স এর সাথে ইউডিএল ফর্মে থাকে, তাহলে সেটা প্যারাবোলিক হয় শেপটা, ক্যাবলের শেপ। এটা কি ক্লিয়ার যে কিভাবে হলো? ক্লাস বুঝতে পারতেছি কি? ওকে জি ম্যাম। ওকে, এবার চলে আসি। এবার কি দেখবো? যদি এটার সাথে এভাবে পারপেন্ডিকুলার না হয়ে যদি এভাবে হতো, তাই না? লোড কি এবার ছবি দেখে বোঝা যাচ্ছে যে এবার ঠিক ঠিক পারফিটে করে করে লোড আসছে? ছবিগুলা কিন্তু আগে বুঝতে হবে। ছবিতে খেয়াল করি, প্রথমে এখানে কিন্তু লোডটা ঠিক ঠিক এক্স এর সাথে পারফিটে লোড ডিস্ট্রিবিউটেড ছিল। এখন ডিস্ট্রিবিউটেড পারফিটে, কিন্তু কেবল বরাবর, কেবলের লেন্থ বরাবর হচ্ছে পারফিটে ডিস্ট্রিবিউটেড। তাহলে এখন এস এর সাথে এবার এই অংশটা কেটে নিই। আবারও আগের মতো সবচেয়ে বটম পয়েন্টটাকে অরিজিন ধরবো, অরিজিন বটমটাকে ধরে এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবার টেনশন ফোর্স দেখতে পারবো দুটা। শুধু এখন ডেভিয়েশন কোথায়? ডেভিয়েশন কোথায়? ক্লাস ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু রাইট, লোড ডিস্ট্রিবিউশনে। তাহলে এখন যদি আমি সামেশন অফ fx fy করতে চাই, সামেশন অফ fx করলে কি হবে? fx করলে কি হবে? w এর কি কোনো x কম্পোনেন্ট আছে? না ম্যাম টি না। কস ম্যাম এটা আগেরটাই টি কস রাইট, টি নট ইকুয়াল টু টি কস আলফা, এটা পেয়ে যাব। আর সামেশন অফ fy করলে কি হবে এবার? টি সাইন আলফা কার সমান হবে? ম্যাম ডব্লিউ এস রাইট, এটাই জানতে Length চাচ্ছি। ডাব্লিউ এস কিন্তু এবার টোটাল লোডটা কিন্তু ডাব্লিউ এস, তাহলে ডাব্লিউ এস ইকুয়াল টু হবে টি সাইন আলফা। বুঝছি ইকুয়েশন দুটা। আবার ফর্মে নিয়ে যাই, ভাগ করে দিব, ট্যান আলফার ফর্মে নিয়ে আসবো। ট্যান আলফার বদলে লিখতে পারি সেই স্লোপ dy বাই dx। আমার কি দরকার? dy এর ইকুয়েশন,
তার মানে ডিএক্স কে ওই পাশে পাঠাই দিই, ডিওয়াই কে রেখে দিই। এখানে একটু দেখার বিষয় আছে, আমি যদি ডিওয়াই কে রাখি, ডিএক্স কে পাশে সরাই দিই, প্রবলেম নাই। কিন্তু এর আগের সাথে একটু কম্পেয়ার করি। আগে যখন ছিল এই ফর্ম, একটু খেয়াল করি, এস আর ডিএক্স একই ফাংশন না? ডাব্লিউ বাই টি নট এটা কনস্ট্যান্ট না? ডাব্লিউ তো হচ্ছে পার Yes, ফিটে ma'am. লোড কত, আর টি নট তো জাস্ট হচ্ছে এই হরাইজন্টাল ফোর্সটা কত, তো এটা তো কনস্ট্যান্ট। হরাইজন্টাল ফোর্সের চেঞ্জ হচ্ছে না, হচ্ছে টি এর চেঞ্জ, কারণ টি আস্তে আস্তে আলফার চেঞ্জের সাথে সাথে বড় হবে, তাই না? এটা কি ধরতে পারতেছি? হরাইজন্টাল টি নট তো এটাই থাকবে, কিন্তু টি যত আমি যে জায়গায় কাটবো, এই জায়গায় কাটলে একরকম টি দেখবো, আর সামনে গেলে আরেক রকম টি, আরেক রকম টি, কারণ কি আলফা চেঞ্জ হচ্ছে, এই যে আলফার ভ্যালু চেঞ্জ হচ্ছে। এটা যদি একটু বড় অংশ কেটে নিতাম তাহলে টিটা একটু বড় হতো। ছবি আঁকাই, আমি যদি এত বড় কেটে নিতাম তাহলে টিটা তখন ফোর্সটা কি এরকম হতো না, স্ট্রেট লাইন হবে আর কি, তাহলে আলফা তখন একটু বড় হয়ে যেত না? বুঝতেছি? তার মানে টি কিন্তু ভ্যারিয়েবল আলফার সাথে সাথে, কারণ স্লোপ চেঞ্জ হচ্ছে, কিন্তু টি নট কিন্তু কনস্ট্যান্ট। তাহলে টি নট কনস্ট্যান্ট, ডাব্লিউ কনস্ট্যান্ট, তাহলে ডাব্লিউ বাই টি নট কনস্ট্যান্ট ছিল, শুধু আমার এখানে ভ্যারিয়েবল কে ছিল এক্স, এবং এক্স ডিএক্স এরই ফাংশন, তার জন্য কোনো প্রবলেম হয় নাই। এখানে আসি, এখানে কিন্তু একটা প্যারামিটার চলে আসছে এস। এখন এস কি এক্স এর সাথে ডাইরেক্টলি লেখা যাবে কোনো রিলেশনশিপ ছাড়া? এস কি ডিপেন্ডেন্ট Ma'am. ভ্যারিয়েবল না? এসটা এক্স এর উপরেও ডিপেন্ড করছে, ওয়াই এর উপরেও ডিপেন্ড করছে। কি করে? আমরা ছবি দেখি, এই যে এখানে আসি, এসটা একটা স্লোপ, যখন খুবই ছোট একটা কাটা অংশ নিব, এখান থেকে একটা ছোট অংশ কেটে নিচ্ছি যেটা ডিওয়াই বাই ডিএক্স স্লোপে আছে, তখন ধরে নিতে পারি এই এসটা হচ্ছে একটা অতিভুজ, খুবই ছোট একটা অতিভুজ। তাহলে এই ডিএস এর সাথে ডিওয়াই ডিএক্স এর একটা রিলেশন আছে না? Yes, ma'am. Pythagoras. পিথাগোরাস, এক্স্যাক্টলি। পিথাগোরাস অনুসারে কি হবে তাহলে? ডিএস স্কোয়ার ইকুয়াল টু বলা যায় যে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। তাহলে আমাকে এদের ফর্মে একটা নিয়ে আসতে হবে যাতে আমি এদেরকে কোরিলেট করতে পারি। ঠিক আছে, নিয়ে আসলাম যে ডিএস স্কোয়ার ইকুয়াল টু এত, ডিএস মানে এটা, তাহলে ডিএস কে এই ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমার কি লাগবে? ডিএস লাগবে। তাহলে ডিএস আনতে গেলে কি করব? ডাবল ডেরিভেটিভস করব। তাহলে দুই পাশ থেকে ডাবল ডেরিভেটিভস করলাম, তাহলে ডিএস চলে আসলো উপরে, আর এটা হয়ে গেল ডি টু ওয়াই ডি টু এক্স। সরি, এখানে মনে হয় একটু ভুল করছে, তাই না? ডি টু ওয়াই এটা ডি এক্স স্কোয়ার হবে না? আচ্ছা, এটা একটু ঠিক করে নিও, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার ফর্মে চলে আসলো। তাহলে আমরা এখানে ডাব্লিউ বাই টি নট এটা আমার কনস্ট্যান্ট ছিল, আর এই যে আমি যেটা চাচ্ছিলাম যে ডিএস বাই ডিএক্স টা পেয়ে গেছি, ডিএস এর ভ্যালু যেহেতু জানা আছে, তাহলে ওই ফর্মে চলে আসলো। তাহলে ডিএস কে এখন আমি রিপ্লেস করে দিই, এটা দিই, তাহলেই তো আমি এক্স ওয়াই এর টার্মে সবাই চলে আসবে। বুঝতেছি কি? এগুলো আমাদের আগের পড়া, এগুলো অ্যানালিটিক্যাল মেকানিক্সে ফ্লেক্সিবল কর্ডে প্রবাবলি ছিল। ওকে, আমি ডিএস এর মান বসাই দিলাম, তারপর এটাকে একসাথে বড় আকারে লিখলাম যে 1 ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কয়ার ফর্মে। তারপর এই ফর্মটাকে ডাবল ইন্টিগ্রেশন করলে এটা পেয়ে যাব। এটা কস হাই প্যারাবোলার ফর্মেও লেখা যায়, আবার হচ্ছে থিটার ফর্মে দিয়েও লেখা যায়। ঠিক আছে, যার যেটা সুবিধা আর কি, দুটার কোনোটাতেই প্রবলেম নেই। এবার এই যে ইকুয়েশনটা একটু খেয়াল করি, এই ইকুয়েশনটাতে এই যে হাই প্যারাবোলিক ইকুয়েশন চলে আসলো, এটা কিন্তু ক্যাটেনারি ফর্ম, তাই না? আগে বলতেছিলাম যে হয় থিটার ফর্ম মানে ওই যে সাইন ফর্ম কস ফর্ম এরকম আসবে, অথবা হচ্ছে এই হাই প্যারাবোলিক ফর্মে থাকবে। তো এটা হচ্ছে ক্যাটেনারি ইকুয়েশন। জি বলো। মিস ছিল ডাব্লিউ বাই টি, লাইনটি টি নট বাই ডাব্লিউ। কোনটা? এটা? জি মিস। এটা ডাবল ইন্টিগ্রেশন করছি, ডাবল ইন্টিগ্রেশন করে ডাব্লিউ, কোনটার কথা বলতেছো? এটা টি নট বাই ডাব্লিউ আসলো কি করে?
আমার কিন্তু এখানে ভিতরে আর একটা ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার আছে, দেখছি? এটাকে ক্লিয়ার করতে হবে কিন্তু, তারপর ফর্মে পারবো। প্রবাবলি তোমরা এটার সলিউশন করছো কে নিয়ে এসে, এর আগে কে একটা টার্ম ছিল, কে দিয়ে ক্যালকুলেশন করছিলে। সবাই এটা কি করবা, ফ্লেক্সিবল কর্ডের চ্যাপ্টারটা দেখে নিবা। ফ্লেক্সিবল কর্ডের চ্যাপ্টার দেখে নিয়ে যদি না বুঝতে পারো আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, ঠিক আছে? ফ্লেক্সিবল কর্ডে তোমরা কে একটা প্যারামিটার ধরে নিছিলে, যে একটা কনস্ট্যান্ট প্যারামিটারকে আমি ধরে নেব, পরে সেটাকেই আবার যাতে রিভার্সাল আকারে ফেরত আসে, পরে একটা ইকুয়েশন ডেভেলপ করছিল। মনে কি পড়তেছে? ফার্স্ট ইয়ারে ছিল। আচ্ছা, এটা দেখে নিও এই প্রুফটা, তারপর আমি নেক্সট ক্লাসে যদি কারো প্রবলেম থাকে তাহলে আমি দেখাই দিব, ঠিক আছে? আমরা কি এটুকু বুঝছি কিনা যে এটা ক্যাটেনারি ফর্ম করে আর আগেরটা প্যারাবোলা ফর্ম হয়? এটা কি ক্লিয়ার? ক্যাটেনারি ফর্ম যেটা হচ্ছে তার ফ্রিলি আন্ডার ওন ওয়েটে হচ্ছে কাজ করবে। আমি এটা এখানে দেখাচ্ছি না কারণ এটা একটু লেন্দি, এটার ক্যালকুলেশনটা একটু লেন্দি, একটু বড় হয়ে যাবে। ম্যাম এই ডেরিভেশন গুলো কি আসতে পারে? আসতে পারে, আসতে পারে, বাট হচ্ছে এগুলো আমরা যেগুলো আগে পড়ছি আসলে সেগুলো একটু কম ইম্পর্টেন্টই হয়ে যায়, ঠিক আছে? তবুও আমি আসতে পারে, এটা বলা যায় না। আচ্ছা, এবং ফিজিক্যাল পরীক্ষা হলে তো অবশ্যই আসার সম্ভাবনা বেশি, অনলাইন পরীক্ষা হলে আমরা প্রুফ কম দিই। আচ্ছা, একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলাম যে এখানে হচ্ছে দুটা পোস্ট আছে এবং এই পোস্টে হচ্ছে আমার লোড দেওয়া আছে, ঠিক আছে? সিগন্যালের জন্য যে লোডটা আমরা ইউজ করছি এটা দুটো দেওয়া আছে এবং ক্যাবলের মাধ্যমে। এবার আমাকে কেউ বলে এটা ডিস্ট্রিবিউটেড লোড নাকি পয়েন্ট লোড, কি টাইপের লোড? পয়েন্ট রাইট, পয়েন্ট লোড। এবং পয়েন্ট লোডটা কিভাবে আসছে, আমার বি পয়েন্টে একটা লোড পাচ্ছি, সি পয়েন্টে একটা লোড পাচ্ছি ইকুই ডিস্টেন্সে, ঠিক আছে? এবং সেটা কতটুকু হ্যাং করে আসছে সেটার বলা আছে যে এতটুকু ডেভিয়েট হয়েছে। যদি এটাকে স্ট্রেট লাইন ইমাজিন করি তাহলে সেখান থেকে 0.6 মিটার ডেভিয়েশন হয়েছে। কোথায়? এই বিসি স্ট্রেট লাইনটাতে, যেহেতু লোড ইকুয়াল না হলে কিন্তু এটা ডিফারেন্টলি ডেভিয়েট করতো, রাইট? যেমন এখানে কিন্তু 400 নিউটন দেওয়া আছে, এটাও 400, এটাও 400, তার কারণে এই জায়গাটায় কিন্তু স্ট্রেট লাইন ফর্ম করছে। আদারওয়াইজ এটা যদি 400, এটা যদি 800 হতো তাহলে কে বেশি ডেভিয়েট করতো, বি না সি? ক্লাস ফলো কি করতে পারছি? হবে সেই বেশি ডেভিয়েট করবে। হ্যাঁ, এটা যদি 400 আর এটা যদি 800 হতো তাহলে কোন পয়েন্টটা ডেভিয়েট করতো? সি পয়েন্টে। সি পয়েন্ট, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখন আমরা এটা ক্যালকুলেট করে দেখি। এটা 400 দিলাম, তাহলে আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম মনে আছে কিনা? আমাদের দরকার আছে কি চাইছে, ওয়েটলেস ক্যাবল বলে দিছে, ওয়েটলেস ক্যাবল স্প্যানিং ডিস্টেন্স 10 মিটার। আচ্ছা, দুইটা পোলের মধ্যে 10 মিটার ডিস্টেন্স এবং দুইটা ট্রাফিক লাইট আছে এবং যারা হচ্ছে 400 নিউটন করে, এবং মাঝখানে হচ্ছে স্ট্রেট সেগমেন্ট তৈরি করছে। হ্যাঁ, বুঝাই যাচ্ছে যেহেতু দুটা ইকুয়াল। তাহলে আমি এখানে একটা দুই মেথডে করা যায়, একটা হচ্ছে জয়েন্ট মেথডে অথবা সেকশন মেথডে করা যায়, ঠিক আছে? যার যেটা সুবিধা আর কি। একটা হোল স্ট্রাকচার ধরলে এটার সাপোর্টের রিয়াকশন পাওয়া সম্ভব, আর যে কোনো জায়গায় কেটে নিলে সেই জায়গার টেনশন বের করা সম্ভব। এইটুকু প্রথমে বুঝতে পারছি কিনা? মানে যদি এখানে মোমেন্ট নিতাম তাহলে এই ফোর্স থেকে আমি এখানে একটা কোরিলেশন পেতাম না এখানকার ফোর্সের? এখানে তো একটা ট্যানজেন্ট ফোর্স কাজ করবে যেটার দুটা কম্পোনেন্ট থাকবে, আবার এখানেও মোমেন্ট নিলে এটার জন্য পাওয়া যাবে, ঠিক আছে? এরকম না তো? এইভাবে টেনশন ফোর্স এখানে এবং তার দুটা কম্পোনেন্ট আর কি, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। হরাইজন্টালটা এই পয়েন্ট আর এই পয়েন্টে ব্যালেন্স হবে, ভার্টিক্যাল পয়েন্টটা এরা দুইজন মিলে ব্যালেন্স করবে। তাহলে টোটাল স্ট্রাকচার নিলে আমি হচ্ছে সাপোর্ট রিয়াকশন গুলো পেয়ে যাব।
আর যে কোনো জায়গায় টেনশন পেতে গেলে আমি ওই জায়গায় কেটে নেব, সেই জায়গায় টেনশনটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা দেখি যে এখানে আমরা কিভাবে সলভ করছি। ফার্স্টে আসি যে এই জায়গায় সাপোর্ট কন্ডিশনটা বের করব, তাহলে 400 নিউটন। আমি এখানে মোমেন্ট নিলে এই দুটার ভ্যালু থেকে পাওয়া যাবে, কিন্তু যদি সামেশন অফ এফ এক্স করি তারা এ এক্স এবং ডি এক্স সমান, আর কেউ কিন্তু ফোর্স নাই, রাইট? তাহলে এখানে যদি মোমেন্ট নিয়ে নিই তাহলে আমি এখানে একটা পেয়ে যাব না যে ডি ওয়াই বা ডি এক্স এর মধ্যে রিলেশন কত, বা কেউ সামেশন অফ এফ ওয়াই নিলেও ডাইরেক্টলি এ ওয়াই ডি ওয়াই এর সাথে একটা রিলেশন পেয়ে যাবে, তাহলে আননোন বের হয়ে যাবে না? ক্লাস জি। ফলো করতে পারছি? তোমাদের কনফিউশন হলে জিজ্ঞেস করবা, অনলাইনে আসলে বোঝাও ডিফিকাল্ট। আমরা কি এটা বুঝতে পারছি যে এখানে সাপোর্টে রিয়াকশন আসবে এবং এই রিয়াকশনটা আসলে টেনশন ফোর্সের কারণে, এদের ক্যাবলে তো টেনশন ফোর্স কাজ করবে, তার মানে এইখানে দুটা রিয়াকশন পাবো, দুটা করে পাবো, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, ওই টেনশনের কম্পোনেন্ট দুটাই পাবো। তাহলে এই হরাইজন্টাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন কত? তাহলে আমি সামেশন অফ এফ এক্স করি, এরা দুইজন কি কোনো হরাইজন্টাল ফোর্স দিচ্ছে? মিস 400 করে যেটা দিবে না। এই যে 400 করে যে ফোর্স, এরা কি কোনো হরাইজন্টাল ফোর্স দিচ্ছে? নো মিস, নো মিস। তাহলে সামেশন অফ এফ এক্স করলে কারা থাকবে? শুধু এ এ এক্স আর রাইট, Sorry, এ miss, এক্স আর ডি এক্স, ওয়াই কিন্তু না, এ এক্স আর ডি এক্স। আচ্ছা, এবার সামেশন অফ এফ ওয়াই করলে কে কে থাকবে? AY DY আর দুইটা এক্স্যাক্টলি, তাহলে এ ওয়াই ডি ওয়াই এখানেও আমি ইকুয়েশন পেয়ে যাব। এবার যদি আননোন কে কমাতে চাই আমি এখানে এ জায়গায় মোমেন্ট নিলে এই দুটো কমে যাবে না? এতে মোমেন্ট যদি নিই জি তাহলে এতে মোমেন্ট নিব, এরা দুজন থাকলো, এখানে একটা রিলেশন পেয়ে যাব। তাহলে সেই রিলেশন থেকে আমি এই তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমার আননোন কয়টা? আননোন হচ্ছে যে এ এক্স ডি এক্স, এ ওয়াই ডি ওয়াই আর ডি, চারটা আননোন ছিল, এর মধ্যে এ এক্স আর ডি এক্স সমান, তাহলে বের হয়ে যাবে তিনটা আননোন, তিনটা ইকুয়েশন সলভ হয়ে যাবে। বুঝতে পারছি ক্লাস? ইয়েস ম্যাম। ওকে, তাহলে সাপোর্ট রিয়াকশন পাওয়া যাবে। এবার যদি বলি যে আমার প্রত্যেকটা ক্যাবলের টেনশন ফোর্স কত, তাহলে কোনটা সবচেয়ে আগে ইজিলি বের করা যাবে একটু বলো তো কেউ? ক্লাস কোশ্চেনটা কি বুঝছি? আমি এখন চাচ্ছি যে এই টি সিডি কত, টেনশন ফোর্স অফ বিসি কত, আর টেনশন ফোর্স অফ এবি কত। আমি এখন এ এক্স এ ওয়াই সব জানি, ডি এক্স ডি ওয়াই জানি, কোনটা মিস ইজিলি বের আমি করা? যদি হুম, ই পয়েন্টে যদি মোমেন্ট কোনো একটা পয়েন্টে নিলে আমার এক্সটার্নাল ফোর্স সব রিমুভ হয়ে যাবে, আর আমি মিস বের করতে পারবো মানে অ্যাঙ্গেল দিয়ে। আচ্ছা, ডি পয়েন্টে কি নিতে যাচ্ছ? মোমেন্ট? মিস এ আমি হচ্ছে ডি পয়েন্টে ডি এর অ্যাঙ্গেল বের করে সি যে টেনশন সেটা বের করব। সি এর টেনশন বের করতে, মানে টি বিসি নাকি টি সিডি? মিস টি সি ডি। আচ্ছা, সেটার জন্য কি মোমেন্ট নেওয়ার লাগবে? সরি মিস, নিলেই হবে। এইটুকু ঠিক আছে যে অ্যাঙ্গেল বের করা যাবে অথবা স্লোপ বের করে আমরা বের করে ফেলতে পারবো। ক্লাস একটু খেয়াল করি, আমরা যদি ডি পয়েন্টে আসি, ডি পয়েন্টে ইজিলি টি সিডি বের করা পসিবল না? কিভাবে? আমি হরাইজন্টাল জানি, তাহলে এই যে ক্যাবলটা এটা যে স্লোপে আছে সেই অনুযায়ী এই ক্যাবলটার ব্যালেন্স হবে না, এর হরাইজন্টাল কম্পোনেন্ট এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝতেছো কি? জি ম্যাম।
তাহলে আমরা যদি ডি পয়েন্টটাকে বড় করে দেখি তাহলে আমরা জাস্ট জয়েন্ট মেথডে খুব ইজিলি এবং ফাস্ট হচ্ছে ডিসিডি বের করে ফেলতে পারবো। ডিসিডির যদি স্লোপ জানা থাকে, স্লোপ কিন্তু নোন, এই যে 0.6 বাই 3.33 এটাই হচ্ছে স্লোপ। হরাইজন্টাল হবে 3.33 আর 0.6 হচ্ছে ভার্টিক্যাল। তার স্লোপ জানা আছে, তাহলে এই স্লোপের হরাইজন্টাল কম্পোনেন্ট dx এর সমান হয়ে গেল, ডিসিডি বের হয়ে যাবে। বুঝছি? ক্লাস, এটা তো আমার মনে হয় ছোটবেলার পড়া। dx ইকুয়াল টু বলা যায় TCD এর হরাইজন্টাল কম্পোনেন্ট, বলো তো কিভাবে লিখবো? হরাইজন্টাল কম্পোনেন্ট কিভাবে লিখবো? ম্যাম 3 পয়েন্ট ডিভাইডেড বাই 3.33 এটা হচ্ছে হরাইজন্টাল এর জন্য, এবং ডিভাইডেড বাই √3.33 ও হোল স্কয়ার প্লাস 0.6 স্কয়ার। বুঝছি না? জি জি ম্যাম। কারণ এটা অতিভুজ আকারে টিসিডিটা ছিল, তার মানে অতিভুজ আকারে আসবে, এবং উপরে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিচ্ছি তাই হরাইজন্টাল পার্টটা আসছে, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে আননোন কে, যেহেতু dx জানা ছিল, টিসিডি ডাইরেক্ট বের হয়ে যাবে না জাস্ট একটা ইকুয়েশনের মাধ্যমে। সিমিলারলি টিএবিও বের হবে না। যারা ax দিয়ে করতে চাও, ax দিয়ে করা যাবে। আমাকে কেউ একজন ay দিয়ে বলো তো ইকুয়েশন কি হবে? অনামিকা বলো। ম্যাম টি অনামিকা আসো? তোমরা আদৌ ক্লাস করতেছো কিনা অনামিকা? আচ্ছা বলো, যে বলতে চাচ্ছিলে বলো। ay is equal to into 0.6 √3.33 square square. ay equal to tab, into 0.6 by রাইট। সবাই বুঝছি? ক্লাস বাকিরা বুঝছি জি কিনা? ম্যাম। ওকে, জি ম্যাম, বুঝেছি ম্যাম। তাহলে এই টেনশনও পেয়ে গেলাম, এই টেনশনও পেয়ে গেলাম। এবার বলো মাঝের টেনশন পাবো কি করে? এই টি বিসিটা পাবো কি করে? এটাও নোন হয়ে গেছে, এটাও নোন হয়ে গেছে, বিসি পাবো কি করে? নিয়ে দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই জায়গায় আমি তারটা কেটে দিলাম, কেবলটাকে কেটে দিলাম, তারপর এই লেফট সাইড নিয়ে ডিল করছি। তাহলে এইটা তো হরাইজন্টাল না? দেখো তো এর হরাইজন্টালটা কে নেবে? ক্লাস ফ্রি বডি ডায়াগ্রাম তো আমরা বুঝি, তাই না? আমি এখান থেকে তারটাকে কেটে দিচ্ছি, কেবলটাকে। বলো ফোর্স কেমন ভাবে বের হবে? কেমন? হরাইজন্টাল হরাইজন্টাল দিকে এভাবে টেনশন ম্যাডাম আকারে, ধরো তাই না? একটা ম্যাম। হুম, তারপর জি ম্যাম। মিস দেন সামেশন fx দিয়ে বের করা যাবে। এক্স্যাক্টলি, খুব তাড়াতাড়ি সহজ না? তাহলে কার সমান হবে এটা? ম্যাম ax এর সমান। রাইট, কোনো ক্যালকুলেশনই লাগলো না, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। মজা না? ডাইরেক্ট এক্স এর সমান হবে এটা সেকশন নিলে। আর কেউ যদি জয়েন্ট দিয়ে করতে চাও জয়েন্ট দিয়েও করা যাবে, কিন্তু জয়েন্ট দিয়ে করতে গেলে একটু সময় লাগবে তার। কেন? কারণ এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট তার এটা সমান হতে হবে, তারপর তাকে সে হচ্ছে টিবিসি পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা সবগুলো ফোর্স পেলাম কিনা? সবাই কি বুঝছি? এই যে সামেশন অফ এফএক্স এটা করে এভাবে পাওয়া যাবে আর কি, জয়েন্ট মেথডেও পাওয়া যাবে। সবাই বুঝছি কিনা? যে সব তিনটা টেনশনই পেয়ে গেলাম, তিনটা কেবলেরই টেনশন ফোর্স পেয়ে গেলাম। এদের কি বডি দিয়ে ম্যাম করা যাবে না ম্যাম? হ্যাঁ, কোনটা নিয়ে? এবির ফ্রি সম্ভব? এবি এর ফ্রি বডি নিয়ে? হ্যাঁ, এবি এর ফ্রি বডি নিয়েও করা যাবে। তুমি এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম নিলে, আমি তো তোমার জয়েন্ট মেথড আর এখানে ফ্রি বডি ডায়াগ্রাম নেওয়া একই কথা কিন্তু আসলে, কারণ তুমি লেফট সাইডটা নিয়ে ডিল করছো, রাইট? রাইট সাইড সরি ম্যাম। নিয়ে জি ম্যাম, হ্যাঁ ঠিক আছে ম্যাম। একই কথা, জয়েন্ট মেথড আর সেকশন মেথড তখন সিমিলার, একই জিনিসই হয়ে যাবে। খেয়াল করো, ছবি আঁকালে বুঝতে পারবা।
কারো কি কোনো ডাউট আছে? মিস হ্যাঁ বলো। মিস আপনি হচ্ছে এবং সি এর মিডল বরাবর জয়েন্ট মেথড অ্যাপ্লাই করি তাহলে সেটা আমরা পাবো। মিস জয়েন্ট মেথড অ্যাপ্লাই করে পার্টিকুলারলি কোর্সটা কাজ করছে সেটা আসবে না? মানে তুমি সি তে জয়েন্ট নিতে চাচ্ছ? আচ্ছা, সি নো তে মিস যদি ডি তে কোনটার কথা বলছো Miss, আসলে? পয়েন্ট মিস আমি বলছি যদি আমরা জয়েন্ট মেথড অ্যাপ্লাই কোন পয়েন্টে? সি তে না ডি তে? আমি সি সি আচ্ছা, সি তে ধরো, সি তে যদি জয়েন্ট মেথড নাও কোনো সমস্যা নেই, পসিবল। কিন্তু যারা মানে সি তে দেখো জয়েন্ট মেথড নিলে আমার এই পাশে ফোর্সটা কি? টি বিসি, রাইট? জয়েন্ট মেথড মানে কি? তুমি এইটুকু নিয়ে ডিল করছো, এটা তোমার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে জয়েন্টে আসো, জয়েন্টটাকে বড় করে দেখি। এই যে সি জয়েন্ট, এখান থেকে বের হবে টি বিসি, আর এই পাশ থেকে কে বের হবে? টি সিডি, এবং সে ইনক্লাইন করে থাকবে টি সিডি। তাহলে জয়েন্ট মেথডে কি হবে? জাস্ট তোমাকে দুটা কম্পোনেন্ট ভেঙে নিয়ে লিখতে হবে যে টি সিডির দুইটা কম্পোনেন্ট, এটা আর ভার্টিক্যাল, রাইট? তাহলে এর হরাইজন্টালটা এ বিসি এর সমান হবে, তাহলে হয়ে গেল। তুমি জয়েন্ট মেথড দিয়েও সম্ভব, কিন্তু তোমাকে এই যে কম্পোনেন্ট ভাগ করে নিয়ে এসে তারপর ইকুইলিব্রিয়ামে আনতে হচ্ছে। কিন্তু আমি কি করছি? ইজিয়ার মেথড অ্যাপ্লাই করছি। কি করলাম যে আমি তো দেখতে পাচ্ছি আরে এ তো একদম স্ট্রেট লাইন, তাহলে তো আমি একে ইজিলি পেয়ে যাব, যেহেতু আমার এখানে দুটা জানাই আছে। তাহলে এখানে আমি সেকশন কেটে ফেলি, কেটে ফেললে যে ফোর্সটা পাবো সেটা এর সমান হবে। আমার আর কম্পোনেন্ট ভাঙা লাগলো না, বুঝতে পারছো? জি মিস মিস হুম, তোমাদের মিস কথা না আর একটু ডাউট কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ বলো, ডাউট থাকলে বলো। মিস মিস আপনি হচ্ছে সি পয়েন্ট মেথডটা নিলেন, সেখানে করলে টি বি যাব, কারণ হচ্ছে টি কম্পোনেন্ট নিলে মিস টি সিডির যে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। ও ভার্টিক্যালটা নিবে এই যে, আহা, সি পয়েন্টে তো আরো ফোর্স আছে, আমি তো শুধু ওইটা আঁকাইছি তাড়াতাড়ি দেখানোর জন্য। আচ্ছা, আরেকটা ফোর্স আছে না, এই যে এরকম, তো আসলে এক্স্যাক্টলি এরকম, বুঝতে পেরেছি। 400 নিউটন, আর এখানে হচ্ছে টি সিডি আছে, ঠিক আছে? সিডি আছে, এইটার টি সিডি এর দুটো কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। আমি কেন ভার্টিক্যালেরটা বললাম না, কারণ এটা এটার সাথেই ডাইরেক্ট ব্যালেন্স হবে। আর হরাইজন্টালটা আমার আননোন তো ছিল শুধু এ, তাহলে হরাইজন্টালটা নিয়ে ডিল করলেই চলবে, এটা তো লাগছে না, এই জন্য এটা নিয়ে বলি নাই। বাট হ্যাঁ, ড্র করার সময় তোমাকে অবশ্যই এটা ড্র করতে হবে, ফ্রি বডি ডায়াগ্রাম নেওয়ার সময় অবশ্যই ড্র করতে হবে, বুঝছি? জি মিস ওকে। আর সব সময় দেখবা ওরা ইকুইলিব্রিয়ামে থাকবে, ইকুইলিব্রিয়াম ছাড়া হবে না। আচ্ছা, এরপর আসি, এটাও পারা যাবে না একইভাবে। পার্থক্য কোথায় বলো তো এটার? এটা পার্থক্য কোথায় ক্লাস? ম্যাম এখানে কি লোডটা হ্যাঁ, এই যে ইচ ট্রাফিক লাইট হচ্ছে 400 নিউটন করে আছে, লোড সেম, পার্থক্য হচ্ছে ডিফারেন্ট। দুই পাশে ডিফারেন্ট। রাইট? ডিস্টেন্স আলাদা, তার মানে স্লোপ ডিফারেন্ট। জি স্লোপ ডিফারেন্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার মানে কিন্তু আর স্ট্রেট লাইন নাই, এবং স্ট্রেট লাইন না থাকার কারণে মানে দুইটা কেস হতে পারে। একটা বুঝলাম যদি ইকুয়াল লোড না হয় তাহলে স্লোপ ডিফারেন্ট হতে পারে, আবার আমরা দেখতে পাচ্ছি এখন ডিস্টেন্সের কারণেও স্লোপ ডিফারেন্ট হয়ে গেছে। এটাও সমস্যা না, একইভাবে আমরা বের করে ফেলতে পারবো, তাই না? যে এখানে মোমেন্ট নিয়ে এটারও দুটো থাকবে, এখানে মোমেন্ট নিলে এটা দুটো থাকবে, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করলে আমরা এই এ এক্স এ ওয়াই পাবো, ডি এক্স ডি ওয়াই পাবো, আগের মতনই। এটুকুতে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা জাস্ট এক্স্যাক্টলি আগের মতন। এরপর আসি এ এক্স এ ওয়াই পেয়ে গেলে আমি নিশ্চয়ই এই যে এটাও পেয়ে যাব, তাই না? টেনশন অফ এবি, রাইট, টেনশন অফ এবি। ডি এক্স ডি ওয়াই জানা থাকলে টেনশন অফ সিডি কোনটা? স্লোপ ইউজ CD, করে রাইট, স্লোপ ইউজ করে সিডি।
এবার আমাকে কেউ একজন বলো H1 is given, কিন্তু C কতটুকু সরছে এটা কি given? বুঝছি, একটু ছবিটা খেয়াল করো। H1 এখানে, H2 কি দেওয়া আছে? এটা একটা ডিফারেন্ট স্লোপ না, বাট এর এই লেভেলটা তো ডিফারেন্ট। এই দেখো লেভেল আলাদা, একই লেভেলে না। এটা কি দেওয়া আছে? ম্যাম কিন্তু হাইটটা এটা তো বের এখন 4.1 দেওয়া আর বিসির ভ্যালু না ম্যাম, সরি পসিবল না। বের করা যাবে? ওটা দেওয়া থাকতে বের কর। রাইট, এটা কিন্তু দেওয়া নাই, গিভেন নাই। তাহলে আমি এখানে একটা ধরে নিতে পারি যে এটা ধরলাম কোন একটা H2 বা কিছু, ঠিক আছে? সেটা দিয়ে এটার ইকুয়েশন ডেভেলপ করতে হবে আর কি। এটার আমরা এভাবেই ইকুয়েশন ডেভেলপ করছি যে এখানে কেটে নিলাম আগের মতন, এখানে কেটে নিলাম এবং সেই অনুযায়ী ইকুয়েশন। এখানে আসলে এটা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে জাস্ট একটা ইকুয়েশন ডেভেলপ করে রাখবে। এটা ক্যালকুলেশন দিয়ে সলভ করা পসিবল কি পসিবল না, ওটা ইকুয়েশন দেখলে আমরা বুঝতে পারবো। এখানে কিন্তু আননোন বেশি, এটা কি ধরতে পারছি আমরা? এই দুটো না থাকার কারণ আচ্ছা, শুধু H2 না, আমরা H1 এরও কিন্তু এক্সাক্ট ভ্যালু জানি না, রাইট? আননোন দেওয়া আছে। রাইট, আননোন হচ্ছে H1 আকারে দেওয়া, এটাও ধরে নিতে পারি যে এটা H2 দেওয়া। এইভাবে আমরা ইকুয়েশন ফর্ম করে যেতে পারি এবং সেখান থেকেই এটা ডেভেলপ করছে, যেখানে আবার সেকশন কেটে নিছে, সেকশন কেটে নিয়েও ইকুয়েশন ডেভেলপ করছে টিবিসি এর জন্য, আবার আলফা ধরে নিচ্ছে, বাট এটাও আননোন। যদি কোনো কারণে এই যে 0.45 আসলে যদি গিভেন দিয়ে দেয়, ওদের আসলে কোশ্চেনে ওরা হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করছে যে আমরা ধরে নিলাম ax ay আছে, dx dy পেয়ে গেলাম, তারপর H1 এর ভ্যালুটাকে একটা অ্যাজাম্পশন করে নিছে। বাট আমরা যদি ধরে নিই 0.45 তাহলে তো বের করা পসিবল, তাই না? জি ম্যাম, এটা বের করা পসিবল। TAB পসিবল, রাইট? TAB যদি পসিবল হয় তাহলে এখান থেকে TBC পসিবল কিনা? ম্যাম কি আর ওই যে কতটুকু ডেভিয়েশন কোথাও বলা নেই, তাহলে কোথায়? রাইট, তাহলে আমি ওটাই বলছি যে তাহলে পসিবল কিভাবে, কোন একটা টার্মের মাধ্যমে পসিবল, তাই না? জি ম্যাম সেটা পসিবল। যে আমরা একটা ধরে নিলাম যেটা আলফা কোণে আছে, অথবা H2 একটা ধরে নিলাম, যে কোনো একটাকে ধরে নিব, হয় আলফা অথবা একটা H2 স্লোপ, সেটাকে ধরে নিব। ধরে নিয়ে যারা H2 স্লোপ ধরবে তারা ম্যাথ করতে হবে কিন্তু H1 মাইনাস H2 দিয়ে। বুঝতেছি কি? না বুঝতে পারলে জিজ্ঞেস করবা, কারণ তাদের স্লোপ হবে এটা। এই স্লোপটা পাবো কি করে? এই স্লোপটাকে এখান থেকে ট্রায়াঙ্গুলার টানো, তাদের কিন্তু H1 মাইনাস H2 করে স্লোপ পেতে হবে, ঠিক আছে? আর যারা এটাকে ধরতে চাচ্ছ না, আলফা দিয়ে করতে চাচ্ছ, তাদের জন্য সমস্যা নেই, ডাইরেক্ট আলফা দিয়ে করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আলফা দিয়ে যদি করি তাহলে এটা জাস্ট কম্পোনেন্ট, দুটা কম্পোনেন্ট আবার আগের মতন ভেঙে নিব এবং সেটার জন্য আসলে ইকুয়েশন আসবে এখানে। হ্যাঁ বলো। মোমেন্টাল ইকুয়েশন, রাইট, এখানে আসবে যে ব্যালেন্স করার জন্য যে ইকুয়েশন গুলো লাগবে সেটা। তাহলে আমি আবার ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন ইউজ করলাম এবং ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? জাস্ট ইকুয়েশন ডেভেলপ করছে আর কিছুই না, আগের মতনই, কিন্তু ইকুয়েশন ডেভেলপ করে গেছে, তারপর মান বসাই দিচ্ছে। আমার মনে হয় তোমরা এটা দেখলেই বুঝতে পারবা কোন জায়গায় কনফিউশন লাগছে, বলো যে এটা কনফিউজিং। তাহলে আমি সেই জায়গাটাই এক্সপ্লেন করি। পুরাটা কি আস্তে আস্তে দেখাতে হবে? যেমন এটা আলফা ধরলাম, তারপর তো বের করতে পারবা, তাই না? যে এখানে আমি মোমেন্ট নিব, মোমেন্ট নিলে এখানকার জন্য ভ্যালু পেয়ে যাবো। এটা আসলে ax টাকে আননোন রেখে দিছিল কেন? কারণ আমার এটা জানা ছিল না, জাস্ট সমান করে রাখছিলাম ax ইকুয়াল টু dx, কারণ তখনও H1 এবং এটা জানি না, শুধু সামেশন অফ fy জানা ছিল আর মোমেন্ট দেওয়ার মাধ্যমে আমি এটাকে বের করে রাখছিলাম।
কিন্তু tx এর ভ্যালু এবং ax এর ভ্যালু জানা ছিল না, তাই ওরা এখানে এটাকে কেটে নিচ্ছে। এখানে সেকশন মেথডে নিয়ে b তে মোমেন্ট নিচ্ছে, তাহলে ax তখন বের হয়ে যাবে যদি h1 জানা থাকে তো। ঠিক আছে, তাহলে h1 কে এই জন্য ওরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করছে। বাট তোমাদের জন্য এরকম চিন্তা নাই, তোমাদের জন্য কোনো কিছু এরকম অ্যাজাম্পশন করতে হবে না, আইদার গিভেন থাকবে অথবা যদি গিভেন না থাকে তাহলে তোমরা h1 এর ফর্মেই ইকুয়েশন ডেভেলপ করবা। বুঝতেছি? ক্লাস জি ম্যাম। ওকে, তাহলে পরের সেগমেন্টও তাই আসবে, আমরা জাস্ট এটার জন্য বের করে রাখবো। এবং এখানে কাজ একই, সবই সেকশন নিছি এবং ইকুয়েশন ফর্ম করছি। এবং ওই যে আলফার অ্যাঙ্গেলটা ধরে নিয়েই হচ্ছে এখানে টিবিসি স্কোয়ারের ইকুয়েশন ডেভেলপ করা। যেহেতু দুইটা ফর্ম পেয়ে গেছি, কস আলফা এবং সাইন আলফার ফর্মে, তাহলে আমার এটা জাস্ট ওই ইকুয়েশন দিয়ে আসছে আর কি। যেহেতু টিবিসি স্কোয়ার নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, তাই আমি ওই বেনিফিটটাকে কাজে লাগাইছি আর কি। তারপর তো সব ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন। আমার মনে হচ্ছে এটা একবার দেখলেই টেনশন ফোর্স গুলো পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু দেখে নিব, কারো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা। ওকে, এটা দেখি। এখানেও h1 h2, বাট আচ্ছা এখানে দেখার বিষয় যেটা, কেবল সাপোর্টটা হচ্ছে একই লোকেশনে না। ঠিক আছে, এটাও আমি বলবো বাসায় প্র্যাকটিস করতে, কিন্তু তার আগে দেখি এটার সাপোর্ট কোথায় ছিল। এখানে একটা আর পয়েন্ট। 5 মিনিট পারি এই ম্যাথটা শুরু করার আগে? হ্যাঁ বলো। আমরা কি 5 মিনিট ব্রেক শুরু করার আগে? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট ব্রেক নাও। এখন কয়টা বাজে? একটা জানবো। 1:56। ঠিক আছে, 12:56 বাজে, তাই না? জাস ম্যাম। আচ্ছা, আমরা 1:05 শুরু করব। ঠিক আছে, 1:05 শুরু করব। রেকর্ডিংটা তাহলে পজ বা স্টপ